স্টেশনের এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে বালাসি ঘাটে যাচ্ছি। তো এইখানে যাইতে বালাসি ঘাটে 3 জনে 75 টাকা অটো ভাড়া। 75 টাকা দিয়ে আমরা বালাসি ঘাটে যাব। 90-91 দিকে আমি একবার গাইবান্ধা এসেছিলাম। সেটা অনেক 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 আগের কথা। এই সময় আসলে গাইবান্ধা শহর ছিল। তারপরে গাইবান্ধা শহর আমার কাছে একটা উন্নত মনে হয়। রাস্তাঘাট খুব একটা বড় ছোটো রাস্তাঘাট। উজ্জ্বল ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছিলাম। উজ্জ্বল ভাই তখন 6 মাস ধরে শ্বশুরবাড়িতে ছিল। তো সেই 6 মাসে ছিল, তো অনেকদিন ধরে সে বগুড়ায় যায় না। তাকে খোঁজার জন্য আসলে আমরা আসছিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা গাইবান্ধার বালাসি ঘাট দেখতে যাচ্ছি এবং আপনাদের বালাসি ঘাটের সৌন্দর্য আজকে দেখাবো। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ঘাটে চলে আসলাম। তো এখানে না দাঁড়াও দিচ্ছি। তোমাদের কেমন লাগলো? এখনো তো দেখা হয়নি। তবে জার্নিটা খুব মজা লাগছে। ট্রেন জার্নি। এই যে বালাসি ঘাটের পানি স্বচ্ছ পানি। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ কয়েক কোটি টাকা খরচ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই বালাসি ঘাট টার্মিনালটা তৈরি করেছিল। কিন্তু এখন এটা শুধু তৈরি, এখানে কোনো কার্যক্রম নেই। এটা একটা বাস স্টপেজ। এখানে বাস দাঁড়াবে, এখান থেকে আবার ফেরিতে করে জামালপুর ঘাটে যে দাঁড়াবে, ওইখান থেকে লোকজন বাসে করে আবার ঢাকা চলে যেতে পারবে। এরকম একটা সুবিধার জন্যই আসলে এই ঘাট করা। আসলে এই নৌ বন্দরটা করা হয়েছিল, এটা একটা ফেরিঘাট টার্মিনাল। তো এখানে বাস স্টপেজ, এখানে বাস আসবে, বাস দাঁড়াবে। কিন্তু এখন আসলে এই প্রজেক্টটা ফেল। নদীতে আসলে এখানে কোনো নাব্যতা নাই। এখানে দেখেন কতখানি জায়গা জুড়ে চর পড়ে গেছে। বালাসি ঘাটের অবস্থা দেখেন কি অবস্থা। এই জায়গায় একসময় একটা ঘাট ছিল, এখন ঘাট নাই, পানি নাই ঘাটে। বালাসি ঘাট বাংলাদেশের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। বালাসি ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ও মনোরম। আগে ফুলছড়ি ঘাটে ভিড়ত বড় বড় জাহাজ ও স্টিমার। ইংরেজ লর্ডরা গাইবান্ধার নাম না জানলেও চিনত ফুলছড়ি ঘাট। সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয়। ঘাটে যাবেন? কত টাকা নেবেন? ঘোড়া গাড়িতে আমরা যাচ্ছি। এখন আমরা যাব এখন সামনে একটা ঘাটে, এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হবে, যার কারণে আমরা ঘোড়া গাড়িতে করে যাচ্ছি। এটা কি আপনার যাত্রী পরিবহন করেন না মালামাল দেন? আচ্ছা, ওই ঘাটে নিয়ে যান না? তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলে বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করে। এরপর থেকেই ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে যাত্রী পারাপার, কৃষিপণ্য, ডিজেল, সার সরবরাহ সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। 1990 সালের দিকে যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তামুখী ঘাট থেকে বালাসি ঘাটে স্থানান্তর করা হয়। আমরা ঘাটে চলে আসছি।
এখন আমরা নৌকা করে পার হব, পার হয়েও চরের দিকে যাব। বালাসী ঘাটের মনোরম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তরুণ তরুণী, শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। অনেকে সকালে সপরিবারে বেড়াতে এসে সারাদিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরছেন, সঙ্গে নিয়ে ফিরছেন আনন্দময় স্মৃতি। শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের কুলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাঁধ এলাকা ধীরে ধীরে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বালাসী ঘাট বাঁধ এলাকা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রায় প্রতিদিনই ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে এখানে বিকেলে অনেকেই দল বেঁধে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে বেড়াতে আসেন। ঈদ, পূজা, নববর্ষ, ভ্যালেন্টাইন্স ডে সহ বিভিন্ন দিবস উপলক্ষে এলাকাটি ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। অনেক গরু এখানে ছেড়ে দেওয়া আছে, এগুলি সব গরুই চরের গরু। গরুর ঘাস খায়, এখন গরুর নিচে বাঁধা দিয়ে ঘাস খাওয়াচ্ছে, চরের গরুর ঘাস খায়। এই ভিডিওটা যখন তৈরি করা হয় তখন ছিল শীত মৌসুম। ব্রহ্মপুত্র নদের পানি ছিল না, ছিল শুধু ধুধু বালুচর। এই বালাসীকে দেখে চিনতে পারবেন না, নেই ঘাটের কোনো চিহ্ন। বর্ষা মৌসুমে যখন নদের পানি বেড়ে যায় তখন ব্রহ্মপুত্র নদের উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর বাহারি নৈসর্গিক প্রকৃতি আগতদের কিছুটা হলেও স্বস্তি দেয়। দর্শনার্থীরা এখানে এসে নদীর পাড়ে ঘুরে বেড়ানো, নৌকা ভ্রমণ, চরের মাঝে ফসলের জমিতে হাঁটাহাঁটি এবং নদের ওপর দিয়ে রাখা বাংলাদেশের রেলওয়ে ফেরির ওপরে দাঁড়িয়ে নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সুযোগ পান। শুধু জেলা শহর থেকেই নয়, আশেপাশের জেলাগুলো থেকেও অনেকে এখানে বেড়াতে আসেন। আমরা চরের কাছাকাছি চলে আসছি। এই জায়গা থেকে সমস্ত পর্যটকরা এসে ঘোরাফেরা করে। তো এখন তো আসলে নদীতে পানি নাই, এখন মূল নদীতে যাইতে গেলে এখন অনেক দূর। মূল নদী এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, 4-5 কিলোমিটার দূরে আমাদেরকে হেঁটে যেতে হবে, যার কারণে আমরা মূল নদীতে গেলাম না। আমরা এই শাখা নদীতেই আমরা এসে এখন দাঁড়াবো, চরটা দেখে আবার রওনা দিব। আর কোনো দুইটার আমি যেতাম না, ওই জন্য আমি সব কিছু ইয়া করে নিয়েছি ওয়ান টাইম। চরে এসেছি। এই গ্রামের নাম কি চাচা? ভাষার পাড়া। আমরা এখন ভাষার পাড়া গ্রামে আসছি। মাঠকে মাঠ, ভুট্টার জমি শুধু। এখানে অনেক ভালো ভুট্টা হয় মনে হয়। চরের যতটুকু চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টার জমি।
এই রুট দিয়েই একসময় ব্রিটিশ আমলে অনেক বড় বড় জাহাজ চলাচল করছে। আমাদের এখান থেকে দেশে বিদেশে বিভিন্ন মালামাল পরিবহন হয়েছে। 1990 সালে যখন এই ব্রহ্মপুত্র নদীর নাব্যতা হ্রাস পায়, বালাসী নৌবন্দরটাই আসলে তখন চালু হয়। এই রুট দিয়েই একসময় ব্রিটিশ আমলে আস্ত একটা ট্রেনের বগি এই বালাসী দিয়ে এপার ওপার পার হয়েছে। এরপরে শুধুমাত্র যাত্রী পরিবহন করা হতো, ট্রেন থাকতো ঘাটে এবং অন্য ঘাটে আর একটা ট্রেন যাত্রীদের নিয়ে চলে যেত। তো এখন তো সব স্মৃতি, এখন সব অতীত, এখন আর এগুলি চোখে পড়ে না। এখন আসলে নদীতে তো পানি নাই, নদীর পানি অনেক কম। এই ঘাটের চিহ্ন দেখলে আসলে বোঝা যায় যে নদীর কী অবস্থা। আমরা এখন আবার নৌকায় চড়ে আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেই জায়গায় চলে যাব। এইখান থেকে একটু গাইবান্ধা শহরে যাব, যে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার রাত্রে বুড়িমারি থেকে যে করতোয়া ট্রেনটি আসে, বুড়িমারি এক্সপ্রেস করতোয়া ট্রেনে আমরা বগুড়ার দিকে যাব। এখানে সম্ভবত 8টা 45 মিনিটে, রাত 8টা 45 মিনিটে গাইবান্ধা স্টেশনে ট্রেনটা আসে। এই নদীর এপাশে রশি দেওয়া আছে এবং ও পাশে রশি টাঙানো আছে। এখানে কেউ আসলে নৌকা চালায় না। এখানে হচ্ছে এই রশির মাধ্যমে এই পার থেকে ও পার হয়, সবাই এদিক থেকে ও যায়। আমরা আমাদের ঘাটে চলে এসেছি। আমাদের চর ঘোরা হয়ে গেল। এখন আমরা এখান থেকে গাইবান্ধা শহরে যাব। শহরে যেয়ে আমরা একটা হোটেলে দুপুরের খাবার খাবো। দুপুরে খেয়ে আমাদের আবার ট্রেনের ওয়েট করতে হবে। ট্রেন আসবে রাত 8:30 থেকে 9:45-র মধ্যে। বগুড়া যাইতে অবশ্য সময় লাগবে না, অত ঘন্টা দেড়েকের মধ্যে আমরা বগুড়া চলে যেতে পারবো। এখন বালাসী ঘাট থেকে অটো নিয়ে আমরা এখন গাইবান্ধা শহরে যাচ্ছি। এখানে অটো ভাড়া 20 টাকা করে পার হয়েছে। যাই হোক, আমরা ট্রেনে উঠছি। এখানে বিখ্যাত একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রসমঞ্জুরি। এখানকার রসমঞ্জুরি, মিষ্টি ভান্ডারের রসমঞ্জুরি এখানকার মোটামুটি নাম করে। মিষ্টি ভান্ডার, এটাই আসলে গাইবান্ধার আসল যে রসমালাই পাওয়া যায় সেই দোকান। এখানে রসমালাই, মিষ্টি কিছু পাওয়া যায়। কত করে কেজি? কত করে কেজি রসমালাই? 240, 340। হ্যাঁ, 360 না? তাহলে কি যাওয়ার সময় লেগে যাবে না? তাহলে একটু খায় আসি, পাওয়া যাবে তো না? আচ্ছা, ঠিক আছে। রসমঞ্জুরি 360 টাকা কেজি। এখন নিলাম না, যেহেতু আমাদের অনেকক্ষণ থাকতে হবে। আমরা আবার খাওয়া দাওয়া করে এসে দেখি তো নিয়ে যাওয়া যায় নাকি বাসার জন্য। দোকানটা একটু দেখে রাখেন। এই দোকানটাই গাইবান্ধার আসল রসমঞ্জুরি দোকান।
যাই হোক, আজকে অনেক ঘোরাঘুরি হলো। আজকে আমাদের জার্নি এই পর্যন্ত শেষ। দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের বগুড়ায় ফিরে যাওয়ার কথা ছিল কওরতো এক্সপ্রেসে, কিন্তু আমরা তার আগে একটা ট্রেন পেয়ে গেলাম। এই জন্য আর দেরি না করে আমরা এই ট্রেনেই বগুড়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। অবশেষে আমরা রাত 8টায় বগুড়ায় পৌঁছে গেলাম। আজকে সফর আমাদের এখান থেকে সমাপ্তি।